হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা ক্লাস 12 এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। কংগ্রেস কি করে বিভক্ত হলো এগুলি আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। এইবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে নরমপন্থী চরমপন্থীদের বিরোধ সম্পর্কে লেখো বা কংগ্রেস বিভক্তের কথা লেখো। তাহলে ঠিক এইভাবে লিখবে, নরমপন্থী কি, চরমপন্থী কি। এবার দুটা ভাগ হয়ে গেল কংগ্রেসের। এদের মধ্যে কিন্তু বিরোধ অবশ্যম্ভাবী ছিল এবং সেই বিরোধের কিছু পটভূমি তৈরি হয়। কীরকম? নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় এবং এই বিরোধ চরমে ওঠে সুরাটকে কেন্দ্র করে। সুরাটে যে কংগ্রেস হয় সেই সুরাটের কংগ্রেসকে কেন্দ্র করে। তবে এর পটভূমি কিন্তু আস্তে আস্তে এর আগে থেকে তৈরি হতে শুরু করে। পটভূমিটা ঠিক এরকম। আগেই বলেছিলাম যে নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি চলতে থাকে, কিন্তু তা ব্যর্থ হয়। মানুষ চরমপন্থীদের অনুসরণ করে, চরমপন্থীদের প্রতি মানুষের আস্থা যোগায়। এবার নরমপন্থীরা তা ভালো চোখে দেখেনি। নরমপন্থীরা কখনোই চরমপন্থীদের ভালো চোখে দেখতো না, কারণ চরমপন্থীরা উগ্র ছিল, যখনকার তা তখনকারই রাখতো। ঠিক আছে, হ্যান্ডস অফ অ্যাকশন ছিল। কিন্তু নরমপন্থীরা তারা আবেদন নিবেদন নীতি তাদের নিজেদের শিক্ষিত মনে করতো, তাদের নিজেরা ইলিট ক্লাসের মনে করতো। এবার আস্তে আস্তে চরমপন্থীদের উত্থান ঘটতে থাকে এবং 1905 খ্রিস্টাব্দে ইংরেজরা একটা ঘোষণা করে যার নাম বঙ্গভঙ্গ। এবং এই বঙ্গভঙ্গের ফলে কিন্তু চরমপন্থীদের উত্থান চরমে ঘটে। এই সময় চরমপন্থী নেতারা কিন্তু চরম বিরোধিতা করে বঙ্গভঙ্গের। বিভিন্ন সংবাদপত্রে বঙ্গভঙ্গ সিদ্ধান্তের চরম সমালোচনা হয়, তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। ইংরেজরা এবার বুঝতে পারে যে অবস্থা তাদের খারাপ, কিন্তু কংগ্রেসের ভেতরেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব চলছে এবং ইংরেজরা কী করলো, এই অন্তর্দ্বন্দ্বকে তারা আরও আগুনে হাওয়া দিতে থাকে। ইংরেজরা কংগ্রেসকে বিদ্রোহের কারখানা বলে ঘোষণা করলো। নরমপন্থীরা নিজেদের চরমপন্থীদের কাছ থেকে আলাদা করতে চাইলেও এবার যেহেতু তারা কংগ্রেসেরই পার্ট, তাই নরমপন্থীদের উপরও ইংরেজদের আক্রমণ বর্ষিত হলো এবং কার্জন গোপাল কৃষ্ণ গোখলেকে উদ্দেশ্য করে বললেন, কোটেশনটা ভালো মতন দেখবে, গোখলে দেখতে পাচ্ছেন না তিনি কোথায় যাচ্ছেন। যদি দেখে থাকেন তিনি কোথায় যাচ্ছেন, তাহলে তিনি নিজের দাবির প্রতি অসৎ। তাদের কথা হচ্ছে, ইংরেজদের কথা, একই সাথে তুমি জাতীয়তাবাদী হতে পারো না বা ইংরেজদের প্রতি অনুগত হতে পারো না, দুটো একসাথে হতে পারো না। হয় তুমি জাতীয়তাবাদী হবে, ইংরেজদের বিরোধী হবে, নয় ইংরেজদের অনুগত। কংগ্রেসের অবস্থা তখন খুবই খারাপ এবং কার্জন তিনি বলেছিলেন যে কংগ্রেসের অবস্থা টলমলো, তার পতন অবধারিত। ভারতে যতদিন থাকবো আমার সবচেয়ে বড় একটা উচ্চাসা কংগ্রেস যাতে শান্তিতে মরতে পারে তার চেষ্টা আমি করব। তাহলে বোঝা গেল, এগুলি অবশ্যই লিখবে। এবং এই সময় বঙ্গভঙ্গের সময় একটা ঘটনা কি ঘটে, স্বদেশী আন্দোলন ও বয়কট আন্দোলন। এটা কি জিনিস এটা পরে আমরা ডিটেলসে আলোচনা করব, খালি এটা ঘটে। এবং এইটা নিয়েই কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরোধ বাধে। স্বদেশী আন্দোলনে ডাক দেয় চরমপন্থীরা, বয়কটের ডাক দেয় চরমপন্থীরা। ইংরেজদের পণ্য বয়কট করবে, কিন্তু নরমপন্থীরা বয়কটের সিদ্ধান্তে ছিল না। নরমপন্থীরা বয়কটকে ভালোভাবে চোখে দেখেনি, নরমপন্থীরা বয়কট করতে রাজি ছিল না। এই সময় ইংরেজরা নরমপন্থীদের নিজেদের দলে টানার জন্য একটি নীতি গ্রহণ করে। নরমপন্থীদের আর বিদ্রুপ করে না, কংগ্রেসদের আর গালাগালি করে না, আগে যা করছে এটা নীতি গ্রহণ করে এবং সেই নীতিকে বলা হয় ক্যারট অ্যান্ড স্টিক নীতি। এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে যে ক্যারট এবং স্টিক নীতি কি। বয়কট আন্দোলনের সময় কংগ্রেস যে নরমপন্থীদের যে নিয়ে আসছে, ইংরেজরা যে নীতি গ্রহণ করে তাকে বলা হয় ক্যারট অ্যান্ড স্টিক নীতি। এগুলি লিখবে তোমরা। 1905 সালে বাল গঙ্গাধর তিলক বহিষ্কার ও বয়কট নীতি ঘোষণা করে। ঋষি অরবিন্দ এই নীতিকে নিষ্ক্রিয় প্রতিরোধ বলে। এই সময় 1905 খ্রিস্টাব্দে বারাণসী কংগ্রেস বা বেনারসে যে কংগ্রেসের অধিবেশন বসে, সেখানে মহারাষ্ট্রের যে চরমপন্থীরা ছিল এবং বাংলার চরমপন্থীদের মধ্যে যোগসূত্র ঘটে এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়। এই বারাণসী কংগ্রেসে কিন্তু বয়কটের দাবি পেশ করা হয় এবং নরমপন্থীরা সেই দাবি মানে না এবং নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরোধ বাধে। 1905 খ্রিস্টাব্দে বয়কটকে কেন্দ্র করে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিরোধের পর আবার বিরোধ বাধে 1906 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসে। এই সময় তিলক কলকাতায় আসেন। কলকাতা কংগ্রেসের সভাপতিকে কেন্দ্র করে হয়। নরমপন্থীরা দাবি করেছিল রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করবে। এর ফলে কী হবে, নরমপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, কারণ বয়কট তাদের পছন্দ ছিল না। এই অধিবেশনে বয়কটকে পূর্ণভাবে খারিজ করার ধান্দা ছিল এবং চরমপন্থীরা দাবি করছিল তিলক সভাপতিত্ব করবে, কারণ কি তারা বয়কটকে নিয়ে যাচ্ছিল, কারণ তিলক সভাপতিত্ব করলে বয়কটের দাবি গৃহীত হবে।
কিন্তু এই সময় সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হয়? দাদা ভাই নৌরোজিকে। তাহলে বিরোধ স্বাভাবিকভাবে দমন হয়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় 1907 খ্রিস্টাব্দে। 1907-এ নাগপুরে কংগ্রেসের অধিবেশনকে কেন্দ্র করে বিরোধ বাধে এবং এই সময় এই কংগ্রেসকে নাগপুর থেকে সুরাটে নিয়ে যাওয়া হয়। কেন? এই অধিবেশনও নরমপন্থীরা নিজেদের প্রতিনিধি দাবি করে, চরমপন্থীরা নিজেদের প্রতিনিধি দাবি করে এবং পরিস্থিতি বেজায় দেখে সুরাটে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সুরাটে নিয়ে যাওয়ার জন্য ভোট প্রয়োজন ছিল। এই ভোট কিন্তু দেয় নাই। কে দেয় নাই? তিলক দেয় নাই, খারপাটে দেয়নি। এবং ঋষি অরবিন্দ বলেন যে মেহতা ঐন্দ্র জালিকের মতন কংগ্রেসকে সুরাটে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই সুরাট কংগ্রেসে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয় এবং এই পরিস্থিতিতে এই দুই টিমের মধ্যে পুরা মারামারি হয় এবং সুরাট কংগ্রেস কিন্তু স্থগিত হয়ে যায়। এই ফলে এই সুরাট কংগ্রেসে চরমপন্থী এবং নরমপন্থীরা কিন্তু ভাগ হয়ে যায়। এই সুরাট কংগ্রেসকে কিন্তু কংগ্রেসের কলঙ্ক বলা হয়। আর এই সুরাট কংগ্রেসের ঘটনা ছিল মরলে মিন্টো বিভেদ নীতির ফল। কারণ ইংরেজরা চাচ্ছিল যাতে কংগ্রেস এক না হয়। যদি কংগ্রেস এক হয় তাহলে ইংরেজদের অবস্থা শেষ। এই সুরাট ঘটনার অনেকেই সমালোচনা করেন। অ্যানি বেসান্ত বলেন এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। বাল গঙ্গাধর তিলক একে বিপর্যয় বলে ঘোষণা করেন এবং মিন্টো কিন্তু এই ঘটনায় খুশি হন। এই ঘটনার পর বাল গঙ্গাধর তিলক 6 বছরের জন্য নির্বাসিত হন মান্দালয়ে এবং ঋষি অরবিন্দ সরাসরি রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করেন। এই ঘটনা খুশি হয়ে মিন্টো মরলেকে লেখেন কংগ্রেসের ভাঙ্গন আমাদের জয়। কিন্তু মরলে মিন্টোকে লিখেন যে কংগ্রেস একদিন ঘুরে দাঁড়াবে এবং চরমপন্থীরাই কংগ্রেস দখল করবে। এই ছিল সুরাট বিচ্ছেদ। তোমরা কিন্তু এগুলি অবশ্যই লিখবে, যা যা বললাম সেভাবে লিখবে, পয়েন্ট ওয়াইজ লিখবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে নোট কি করে বানাবো। দেখো, নোট বানানোর অনেক রকম পদ্ধতি রয়েছে। আমি যেটা বলে দিচ্ছি সেটা তুমি হুবহু লিখতে পারো, বা আমি যেটা বলছি সেটা তুমি শুনলে, শোনার পর তুমি নিজের ভাষায় যেটা বুঝলে সেটা লিখতে পারো। আমার মতে এটাই কিন্তু বেস্ট। আমি যেটা বলছি সেটা বুঝলে তারপর নিজের ভাষা সেটাকে নিজের মতন করে লেখো, তাহলে সেটা তোমার একবারে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে নোট বানাতে হয়। কারণ পয়েন্টগুলো তো আমি বলে দিচ্ছি, এবার যে ডিটেলসগুলি আছে সেগুলি তোমরা ভালো মতন বুঝে তোমরা খাতায় লিখো, নিজের ভাষায় লেখো, তাহলে পরীক্ষার হলে তুমি খুব তাড়াতাড়ি উত্তর লিখতে পারবে, ঠিক আছে? বোঝা গেল? এই ছিল আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।